নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। জোচ্চোরদের জন্য সওয়াল, জোচ্চুরি করার জন্য সওয়াল, জোচ্চুরি করার অধিকার পাওয়ার জন্য সওয়াল। কালকে দেখলো বাংলা, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত প্রেসের সামনে, সংবাদ মাধ্যমের সামনে দেখে নেবো, দরকার খুঁড়ে বার করে আনবো। একজন জাতীয় নির্বাচন কমিশনের সাংবিধানিক পজিশনে রয়েছেন জ্ঞানেশ কুমার, তাকে গর্ত থেকে খুঁড়ে বার করবো, প্র্যাকটিক্যালি হুমকি, প্র্যাকটিক্যালি থ্রেটনিং। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবে না জাতীয় নির্বাচন কমিশন? এই প্রশ্নটা দিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি। আপনারা অনেকেই বলবেন, চারজন অফিসারের বিরুদ্ধে এফআইআর করেনি, তার তো রেজাল্ট এইটা যা করছেন। আমি বলছি ভবিষ্যতে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন আরও বড় হুমকির মুখে পড়বেন। তা নাহলে একজন সাংসদ আবার বলছেন, আমি সাংসদ পদাধিকার থেকে বলছি, সাহস ঔদ্ধত্য কতটা আসে বলুন তো? একজন জাতীয় নির্বাচন কমিশনের পদকে এইভাবে থ্রেটনিং দিচ্ছে। মানে জোচ্চুরি করার জন্য, জোচ্চুরি করব, জালিয়াতি আমার অধিকার, সেটাকে এস্টাবলিশ করার জন্য প্রকাশ্যে সওয়াল করছেন একজন সাংসদ। সংবাদ মাধ্যম যে ভূমিকা পালন করা উচিত ছিল এই জাতীয় মন্তব্যের সমালোচনা সেই অর্থে করছেন, নতজানু হয়ে হামাগুড়ি দিচ্ছে দেওয়া সংবাদ মাধ্যম। আমি আজকে প্রশ্নটা রেখে শুরু করলাম। আমি প্রথমেই বলে নিই, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। আমি কি মাস্টার স্ট্রোক দিয়েছি আমি সেটা আপনাদের কাছে বলছি। আমি তথ্য অনেক সংগ্রহ করেছি, আমি তার ভিত্তিতেই বলছি। এই যে জোচ্চুরি করার জন্য মন প্রাণ আকুল হয়ে যাচ্ছে, জোচ্চোরদের হয়ে ওকালতি করার জন্য এই যে সওয়াল একজন সাংসদের, 7 লাখী সাংসদের, পেছনের কারণটা কি? নির্বাচন কমিশন সেই স্ক্রুবোল্টটা টাইটটা করে দিয়েছে। কিন্তু তার আগে আজকে এই প্রতিবেদন এই শোনার পর্বেই আপনাদের বলে রাখি, আমরা প্রতিদিন এই এসআইআর পর্বের বিভিন্ন ছোট ছোট টিপস আপনাদের দেবো। আমি আজকের এই প্রতিবেদনের একদম শেষ পর্বে একজন বুথ লেভেল অফিসারদের ওপর, যে বুথ লেভেল সুপারভাইজার, তেমন একজনকে ধরেছিলাম। আমি তার পরিচয় আপনাদের সামনে দিচ্ছি না, কিন্তু তার কাছ থেকে আমি কিছু তথ্য সংগ্রহ করেছি। এসআইআরের জন্য যে বিএলওরা আপনার বাড়িতে বাড়িতে যাবে, সেখানে কী কী প্রসিডিওর আছে সেগুলো টুকরো টুকরো তিনি ব্যাখ্যা করে ভারী সুন্দর বুঝিয়েছেন। আমি তার কথা শোনাবো, কিন্তু তার আগে গতকাল চিফ ইলেকট্রাল অফিসার মনোজ আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে, মানে তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন। সেখানে বেরিয়ে আসার পর অরূপ বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণাস্ত, তিনি গিয়েছেন। তিনি বেরিয়ে এসে তিনি সংবাদ মাধ্যমের সামনে কী বলেছেন, কীভাবে একটা মিথ্যে ইন্টারপ্রিটেশন করেছেন, আমি আপনাদের কাছে শোনাবো। প্রথমে অরূপ বিশ্বাস কী বলছেন আপনি শুনুন। প্রশ্ন করেছিলাম যে 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখন সেটা কমপ্লিট হতে 2 বছর সময় লেগেছিল। কেন আজকে আপনারা গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন? মাত্র 2 মাস, 2.5 মাসের মধ্যে পুরো বাংলায় আজকে 8 কোটি 8.5 কোটি মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিতে চাইছেন। কোন রাজনৈতিক দলের কথায়, কাদের ইঙ্গিতে, কাদের খুশি করার জন্য ইলেকশন কমিশন এই কাজ করছেন? এই প্রশ্ন আজকে আমরা নীতিগতভাবে করেছি, তার কোনো সদুত্তর আমরা পাইনি। ইলেকশন কমিশনের কোনো অধিকার নেই যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নেওয়া। ভারতবর্ষের নাগরিক এই সার্টিফিকেট ইলেকশন কমিশন দিতে পারে না। সুপ্রিম কোর্ট আধার কার্ডকে মান্যতা দিল, আর ইলেকশন কমিশন বলল আধার কার্ড হচ্ছে তোমার আইডেন্টিটি, নট এ সিটিজেনশিপ। এটা একেবারে প্রি প্ল্যান এনআরসি এবং সিএ চালু করার জন্য তারা একটা সুপরিকল্পিতভাবে এটা করছেন। একজন মন্ত্রীর চেয়ারে বসে একজন কিভাবে মিথ্যে কথা বলছেন অরূপ বিশ্বাস, আমি কয়েকটা টুকরো তথ্য আপনাদের কাছে দেবো। প্রথম কথা হচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন কদিনে কাজ করবেন সেটা ডিসিশন কি অরূপ বিশ্বাসরা নেবেন নাকি? আচ্ছা, বিহারে কবে ডিক্লেয়ার্ড হয়েছিল? 24শে জুন, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। কবে থেকে শুরু হয়েছিল? 1 জুলাই। শেষ হয়েছিল কবে? 31শে জুলাই। 1 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, তার আগে ম্যাপিং কমপ্লিট করে এই এন্টায়ার প্রক্রিয়াটা শেষ করেছিলেন ঠিক 1 মাসের মধ্যে। বিহারে আলটিমেটলি সুপ্রিম কোর্ট নিয়ে অনেক লড়াই করতে গিয়েছেন। এই রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে আইনি লড়াই করতে গিয়েছিলেন যে বিহারে এসআইআরটা বন্ধ করতে হবে, তার কারণ এই পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গে জাল জোচ্চোর চোরেদের ডিফেন্স করা দরকার, তাদের ভোটার লিস্টে বাঁচিয়ে রাখা দরকার। আমরা ক্ষমতায় টিকে আছি তাদের জন্য। ফলে তো কয়েক কোটি টাকা জ্বলে গেল। সুপ্রিম কোর্ট কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে বিহারের ব্যাপারে ইন্টারফেয়ার করলো না। বিহারে নির্বাচন কবে হচ্ছে? 6 তারিখ, 11 তারিখ, রেজাল্ট বেরোবে 14 তারিখ। কোন মাস? নভেম্বর মাস। কবে ডিক্লেয়ার্ড হয়েছিল? 24শে জুন। তারপর কবে এসআইআর হয়েছিল? 1 জুলাই থেকে 31শে জুলাই। তারপর অবজেকশন জমা দেওয়ার ডেট কবে ছিল? সেপ্টেম্বর মাসটা ছিল। অক্টোবর মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভোটার লিস্ট বেরিয়ে গেল, নভেম্বরে ইলেকশন চলে এলো। বিহারের মধ্যে যদি এটা করতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কী দোষ করেছে? বিহারেও তো 7.5 কোটি ভোটার ছিল, সেখানে 47 লক্ষ ভোটার বাদ গেছে।
এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে? আমি আপনাদের খুব পরিষ্কার বলছি, আমার যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসের বডি ল্যাঙ্গুয়েজ যা দেখছি, চোরচিটিংবাজ মুখপত্রগুলোর অবয়ব যা দেখছি, এবং তারপরে জোচ্চোরের হয়ে সওয়াল, জোচ্চোরদের জোচ্চুরি করার জন্য যে সওয়াল গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখলাম, ছটপটে টক 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 করে বেড়েছে। কেন বেড়েছে, কিসের জন্য বেড়েছে, কত বাদ যেতে পারে? যা রিপোর্ট বিভিন্ন পাচ্ছি 60%, 65% ম্যাপিংয়ে মিলেছে, তথ্যটা ভুল। ম্যাপিংয়ে মিলেছে অনেক কম, 30-40% কোনো কোনো জেলায়, উত্তর চব্বিশ পরগনা বেশ কিছু জায়গায় 32%, 33% ম্যাপিংয়ে মিলেছে। সেটা বেড়ে টেড়ে আমি তর্কের খাতিরে ধরলাম 55% হলো, তাহলে 45% জল কোনো কোনো জায়গায় আছে। আমি বলছি জাতীয় নির্বাচন কমিশন যে কাজটা করছে মানুষের অধিকারের জন্য করছে, কথাটা বলা দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 1 লাখ লোক নিয়ে দিল্লি যাব। শুভেন্দু অধিকারী ভারী সুন্দর উত্তর দিয়েছেন, বলেছেন দিল্লি যাক, কোনো অসুবিধা নেই, 6 ফুটের লাঠিটা দিল্লিতে রেডি আছে পুলিশের। চটি খুলে, গতবার দৌড় দেখেছিলাম শান্তনু সেন, সুজিত বোসদের, এবার চটিটা কলকাতায় খুলে যেন খুব ভারী ইন্টারেস্টিং জবাবটা দিয়েছেন। আমার মনে হলো আজকে এই পর্বে, এই প্রতিবেদনে শুভেন্দু অধিকারী সেই কথাগুলোকে শোনানো দরকার। ও বলেছিল প্রধানমন্ত্রী আবাস মানরেগা নিয়ে দিল্লিতে রাজঘাটে ছুটছিল, দেখেননি জুতো খুলে? শান্তনু সেন ছুটছে, সুজিত বোস ছুটছে, খালি পায়ে ছুটছে। ওকে দিল্লি যেতে বলবেন, খালি পায়ে যেতে হবে, খালি পায়ে যেতে হবে। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। একবার গান্ধীঘাটে গেছিল, রাজঘাটে ছুটে পালিয়েছে জুতো খুলে। এবারে বলবেন জুতোগুলো কলকাতায় রেখে খালি পায়ে যেতে। এ তো শুভেন্দু অধিকারী জবাব দিয়েছেন। আমি মন্ত্রী অরূপ বিশ্বাস যে বক্তব্য, তার আধার কার্ড নিয়ে রেখেছেন, কি বলেছেন আধার কার্ড নিয়ে খেয়াল করেছেন? প্রথম কথা বলেছেন যে এতে 2 বছর লাগবে, সময় 2 বছর লাগবে, সিদ্ধান্ত নেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। জাতীয় নির্বাচন কমিশন যদি করে দেখে, তোমাদের অসুবিধাটা কোথায়? যার জন্য আপনারা খেয়াল করলেন ম্যাকিনটশ বার্ন, যারা ইনফ্রাস্ট্রাকচার লজিস্টিক সমস্ত সাপোর্টটা দেয় সমস্ত বুথ কেন্দ্রগুলোকে, তাদের দিয়ে না করালো যে আমরা করতে পারবো না, তারপরে আবার ঘাড় ধরে তাদের বাপ বলে তারা করছে শেষ পর্যন্ত, তখন তাদের শোকজ করবে, সাসপেনশন করবে, অনেক কিছু ব্যবস্থা হয়েছে, বুঝে আবার তারা ব্যাগ গিয়ে দিয়েছে। এটা তো গেল একটা দিক। তারপরে দেখলেন আপনারা প্রায় 537 জন আমলাকে ট্রান্সফার করা, অর্থাৎ যে কোনো পর্বে হচ্ছে এসআইআরটাকে ঘেঁটে দেওয়ার একটা পরিকল্পনা, এই চেষ্টা তো এগুলো করেছেন। তাতেও দেখছেন যে জাতীয় নির্বাচন কমিশন নমনীয় নয়, কাজ ফুল স্পিডে চলছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন 24 ঘন্টা হয়ে গেছে। মানে প্রথম ফার্স্ট ফেজে যেটা, যখন বিএলওদের ট্রেনিং, তারপরে সমস্তগুলোকে প্রিন্ট আউট ব্যবস্থা করা, তার মধ্যে সমস্ত এসডিওদের ট্রান্সফার, ডিএমদের ট্রান্সফার করে জাতীয় নির্বাচন কমিশনকে একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অনমনীয় সিদ্ধান্তে অটল জাতীয় নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সর্বদলীয় বৈঠক, এবং সেই সর্বদলীয় বৈঠক থেকে বেরিয়ে অরূপ বিশ্বাসের মতো মন্ত্রীদের দিয়ে কী ধরনের আধার কার্ড নিয়েও মিথ্যে কথা বলে। আমি একটা ছোট্ট তথ্য প্রমাণ আপনাদের কাছে দেবো, যে কোর্টের যে রায়টা ইলেকশন কমিশনের অফিস থেকে বিহারের চিফ ইলেকট্রাল অফিসারকে পাঠানো হয়েছিল, সেই জায়গায় আমি একটা ছোট্ট লাইন, কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি। আপনারা সেটা স্ক্রিনে দেখছেন, যেখানে কোর্টের রায়টা উল্লেখ করতে গিয়ে 8 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যে অর্ডারটা পাস করেছিল, সেইখানে লেখা ছিল পরিষ্কারভাবে যে আধার কার্ড আন্ডার দ্য আধার রুলস অ্যাক্ট 2016, it is not a proof of citizenship and therefore shall not be accepted as a proof of citizenship. কোনোভাবেই এটা সিটিজেনশিপের প্রুফ নয়, এবং দেয়ারফর শ্যাল নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ প্রুফ অফ সিটিজেনশিপ। কে বলছেন? সুপ্রিম কোর্ট বলছে। অরূপ বিশ্বাসের কথার সঙ্গে মিলল? সুপ্রিম কোর্ট নিয়েও এরা মিথ্যে কথা বলতে পারে, মানে এতটা নিচু লেভেলে এরা বিলং করে যে সুপ্রিম কোর্টের রায়কে পর্যন্ত মিসকোট করছে। আসলে ভয়টা একটাই, যে এনি কস্ট এটাকে আটকাতে হবে। কীভাবে আটকানো যায়? প্রথমে আমি লজিস্টিক সাপোর্ট ম্যাকিনটশ বার্নকে উইথড্র করালাম। দ্বিতীয়ত হচ্ছে এরপর সমস্ত প্রায় 527 জন 37 জন এসডিও, বিডিও, আমলা, ডিএম সব ট্রান্সফার করে দিলাম। তাতেও তো এরা কিছুতে থামছে না। এখন হুঙ্কার, দেখে নেবো, মাটি থেকে খুঁড়ে দরকারে বার করবো। আমি বলছি দেখুন, জোচ্চোরদের বাঁচানোর জন্য আমি কেনগুলো করবো? আমি তো এ রাজ্য শাসন করছি, 12টা রাজ্যে এসআইআর ঘোষিত হচ্ছে, কেউই অসভ্যতা করেনি। কেন এ রাজ্য অসভ্যতা করছে? কত জল মিশিয়ে রেখেছে, কত জালিয়াতি করে রেখেছে এরা, কত রোহিঙ্গা ঢুকিয়ে রেখেছে, কত বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকিয়ে রেখেছে, কত মৃত মানুষদের ভোটার ঢুকিয়ে রেখেছে, কত মানুষ ডুপ্লিকেট ভোটার হয়েছে। আমি দেখছিলাম কালকে দমদমে একজন কাউন্সিলর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানকার ডায়মন্ড হারবার সাংসদ, সেখানকার কোনো একটা জায়গার তিনি ভোটার। এটা তো সিম্পল একটা কেস, লক্ষ লক্ষ এই ঘটনা ঘটিয়ে রেখেছে। কত লোকের নাম বাদ যেতে পারে? এনি আইডিয়া? আমি বলছি, আমার সংখ্যাটা আমি আপনাদের কাছে বলছিলাম 70-80 লক্ষ নাম বাদ যেতে পারে, কিন্তু 1 কোটির ওপর। এবং জাল ভোটার তারা, মনে রাখবেন, জাল ভোটার নয়, ডুপ্লিকেট ভোটার নয়, মৃত মানুষদের ভোটার।
আর তারপরে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন লোককে নাম ঢুকিয়ে রাখার। আমি বেশ কিছুদিন আগে একটা ফোন পেয়েছিলাম টালিগঞ্জ এলাকা থেকে, বলছেন একজন ফল বিক্রেতা, তার কাছ থেকে বললে ফলটা কিনুন। তিনি বলছেন যে কী যে হবে জানি না, আমি তো ওপার বাংলার লোক, স্বীকার করেছেন। এবং পরবর্তীকালে দেখা গেল যে তিনি আর নেই, তিনি চলে গেছেন বাংলাদেশ কোনো একটা জায়গায়। যাই হোক, সেগুলো আমি টুকরো টুকরো ঘটনার কথা প্রতিদিন আপনাদের কাছে বলি। আপনারা দেখেছেন খড়িবাড়িতে কীভাবে 450 বলছে, এখন ওটা 850 প্রথমে শোনা গিয়েছিল, ফলস ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে। আপনারা দেখেছেন গোসাবাতে 3557টা ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে, আপনারা দেখেছেন সেগুলো। আমি সমস্ত তথ্য দিয়ে সেগুলো আপনাদের কাছে নথিগুলো পেশ করেছিলাম। আমি বলছি একটা সরকার কত বড় প্রতারক সরকার না হলে জালিয়াতির জন্য এই লড়াইটা করে। ভাবুন তো, আপনার ঘরে যে ছেলেটা বড় হচ্ছে, আপনার ঘরে যে মেয়েটা বড় হচ্ছে, আপনার পরিবারের আত্মীয় স্বজনের যে পরিবারে যারা বড় হচ্ছে, তাদের অধিকার তো কাটছে এই জালিয়াতগুলো, যারা বাইরে থেকে সেখানে পশ্চিমবঙ্গে বসে রয়েছে। বলছি, আপনার যদি কোনো জমি জমা থাকে, সেই জমি জমা দখল করার জন্য কাজ তো এরাই করছে, এই জালিয়াতটা করছে, যাতে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসার মধ্যে এরা অংশীদার হচ্ছে, মানে তা সেখানের মধ্যে থাবা বসাচ্ছে, অর্থনীতিটা ভেঙে পড়ছে, চাকরি বাকরির বাজার শেষ। আপনি যদি কোনো ভাতা পান বা পেনশন পান, সেখানে এরা ভোগ দখল করছে। বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক স্কিম কেন্দ্রে এবং রাজ্যের থাকে, সেখানে এরা ঢুকে পড়ছে। সেটার জন্য সওয়াল করছে একজন সাংসদ। আমি বলছি, বাংলার মানুষ ভাবুন কত বড় প্রতারক, কত বড় মানে চৌর্যবৃত্তির একটা সাম্রাজ্য এরা প্রতিষ্ঠা করেছে কালীঘাটের পিসি ভাইপো কোম্পানি। এবং তারপরে বড় বড় লম্বা চওড়া বিবৃতি যে খুঁড়ে বার করে আনবো জাতীয় নির্বাচন কমিশনকে। আমি যদি এই কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কোনোদিন বলি, পরের দিন একটা এফআইআর হয়ে যাবে। কেন জাতীয় নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরটা করবে না? একটা জালিয়াতি, জোচ্চুরি চাওয়া সওয়াল করছেন একজন সাংসদ। আর তারপর বাংলার মিডিয়া আদো গদভাবে সেটা নিয়ে টুকরো টুকরো সমালোচনা করছে। সেভাবে সমালোচনা হচ্ছে। জাতীয় নির্বাচন কমিশন কি তার বিরুদ্ধে এফআইআর করবেন? কেন করবেন না? আদালতের বিরুদ্ধে দিনের পর দিন অসম্মানজনক কথাবার্তা বলেছে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট সেখানে ইন্টারফেয়ার করেনি। কেন করেনি সেই প্রশ্নটা করেছিলাম আপনাদের কাছে। কেন জাতীয় নির্বাচন কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করবে না এবং তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনটা নেবে না? প্রশ্নটা থাকলো। আর প্রশ্নটা রাখার পর আমি আবারও বলছি, জাতীয় নির্বাচন কমিশন কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছে। মাস্টার স্ট্রোক কীভাবে দিয়েছে জানেন তো? অনেকে আমরা বুঝতে পারছি না। যে ফর্মটা নিয়ে আপনাদের বাড়িতে যাবে, আমার বাড়িতে যাবে, সেখানে মূল জায়গাটা হচ্ছে, এটা বুঝতে হবে, লিঙ্কিং এবং ম্যাপিং। অর্থাৎ 2002-এ আপনার বাবার বা আপনার মার যদি নাম থাকে, সেইটা রেফারেন্স হিসেবে আপনি উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন। আপনার নাম থাকলে সেখানেও আপনি উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন। যদি আপনার নাম না থাকে, তাহলে আপনার বাবা মার নাম বা ঠাকুরদাদার নাম, কোনো না কোনো নাম যদি সেখানে থাকে, সেই নামটা কিন্তু লিঙ্ক করার কাজটা থাকবে। এবার এটাতে হেল্প কে করবে? দেখুন, একজন বিএলও জালিয়াতি করার স্কোপ কিন্তু খুব কম পাবে। আমরা যেটা ভয় পাচ্ছিলাম না যে 80,000-এর ওপর বিএলও আছে, সেইখানে তো তৃণমূল লোক ঢুকে রেখেছে। এবং যে একজন বিএলও যদি জালিয়াতি করেন, ওয়ান্স ইফ ইট ইজ আইডেন্টিফাইড, শোকজ, সাসপেনশন, চাকরি ছেদ, 3টে হতে পারে এবং শ্রীঘর হতে পারে। আমি কেন এই কথাটা বলছি আপনাকে, যে আমি পার্টিকুলার ম্যাপটা নিয়ে গতকাল আপনাদের বলেছিলাম যে এনুমারেশন ফর্মটা আমি ভালো করে দিচ্ছি। প্রত্যেক ভোটারের একটা আলাদা কিউআর কোডের জায়গা থাকছে। মানে আপনি আইডেন্টিফাইড হবেন এই কিউআর কোডে, স্ক্যান করলেই বুঝতে পারবেন ইউ আর দ্যাট পারসন অর নট। এবং তারপরে যে জায়গাগুলো লেখা রয়েছে সেখানে হচ্ছে নাম, বাবার নাম, আধার কার্ড নাম্বার, এপিক নাম্বার, এগুলো তো লেখা টেখা রয়েছে। কিন্তু পার্টিকুলারলি আমি আপনাকে বলছি, আপনার সঙ্গে লিঙ্কের যে প্যারাটা এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখছেন, ডিটেলস অফ দ্য ইলেকটোরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর, অর্থাৎ আপনার 2002-এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যদি নাম থাকে, সেইটার ডিটেলটা এখানে লিখতে হবে। এক পাশে রয়েছে ডিটেলস অফ দ্য রিলেটিভ, অর্থাৎ আপনার যদি নাম না থাকে, তো রিলেটিভ বলতে বাবা মামা, ফলত স্বাভাবিকভাবে সেখানে এই নামটা লেখার প্রভিশনটা ডাইরেক্টলি রয়েছে। এবার যদি এখানে কোথাও না থাকে, কী করতে হবে সেটা নিয়ে আমি অন্যদিন ব্যাখ্যা করবো। কিন্তু এই লিঙ্কিংয়ে বিএলওরা জালিয়াতিটা কোন জায়গা থেকে করবে? এই যে হুমকি চমকি ধমকটা দিচ্ছেন না, মমতা দিচ্ছেন, অভিষেক দিচ্ছেন, এলি তেলি নেতাগুলো দিচ্ছেন, দিনের পর দিন যে দেখে নেবো, রক্তগঙ্গা বইবে, চোখ উপড়ে নেবো, বেঁধে রেখে দেবো, এই যে হুমকি ধমকিগুলো দিয়েছে, এই ধমকির পেছনে কারণ হচ্ছে এই লিঙ্কিং আর ম্যাপিংটাই হচ্ছে এবারে এসআইআরের কিন্তু মূল জায়গা। অর্থাৎ আপনার রুট থাকতে হবে। আর আপনার যদি রুট না থাকে, তাহলে আপনি কী প্রমাণ দিয়ে আপনি প্রমাণ করবেন, সেগুলো নিয়ে আমরা টুকরো টুকরো প্রতিদিন ব্যাখ্যা করবো। কিন্তু একজন বিএলও আপনার বাড়িতে গেলে, আপনার বাড়িতে কবার যাবে, তার ভূমিকাটি কী, তিনি গিয়ে কিভাবে আপনাকে হেল্প করবেন, আপনাকে যদি না পান তাহলে আপনার বাড়িতে নোটিশ আটকে আসবেন, 3বার যাবেন, 3বারের পর 4র্থবার আর যাবেন না। কিন্তু আপনার বাড়িতে যে যাবেন সেটা কিন্তু বিএলওকে নোট করতে হবে এবং সেটাকে এই আরোকে জানাতে হবে।
এই আরও বলতে ইলেকশন অফিসার, ইলেকশন ইনচার্জকে জানাতে হবে, এবং তারপর ইলেকশন ইনচার্জ এই আরও সেই তারও এই প্রত্যেক বিএলওর 12 জন বিএলওর ওপর একজন করে বিএলও সুপারভাইজার আছে, অর্থাৎ 12 জন ঠিক কাজ করছেন কিনা সুপারভাইজার গাইড করবেন। এই সুপারভাইজারের ওপরে আছেন ইলেকশন ইনচার্জ। প্রতিদিন যে ফর্মগুলোকে রেডি করবেন, একটা বুথে ধরুন 800 জন ভোটার আছে, তাদের প্রত্যেকের বাড়ি ফর্মগুলোতে নিয়ে যাবেন, এবার নিয়ে গিয়ে সেইখানেই লিঙ্ক করার কাজটা কে করবেন, এটা আমার একটা মৌলিক প্রশ্ন ছিল। আমি এটা নিয়ে সরাসরি একজন বিএলও সুপারভাইজারের সঙ্গে কথা বলেছি যে লিঙ্ক করার কাজটা কী করবে। 2002 সালে আমার বাবা মার নাম, ধরুন আমার 2008-এ নাম উঠেছে, বাবা মার নাম আছে কি না আমি কি করে জানবো? আমি মোবাইল ফোনে ইউজার ফ্রেন্ডলি নই, তাহলে আমি তো আমার পক্ষে সম্ভব না। এইখানে বিএলওরা ফোন ঘেটে আপনার এইটা বসিয়ে দেবে, অর্থাৎ আপনার 2002-এ কত নম্বর আপনার বাবার নাম ছিল বা আপনার মার নাম ছিল বা আপনার নাম ছিল, এইটা কিন্তু তারা বসিয়ে দেবে। এবার প্রশ্নটা যে বিএলওরা যদি এখানে জালিয়াতি করে তাহলে কে ধরবে? ঘটনাটা যে এইগুলো কিন্তু চেকিং হবে মেনলি ইয়ারোর অফিস থেকে, অর্থাৎ ওই পার্টিকুলার নাম্বার দিয়ে দেখবে যে পার্টিকুলার এসআইআরের যে ডিটেলসটা দেওয়া আছে, ধরুন 67 নম্বর বুথে 617 নম্বর আপনার এপিক নাম্বার 2002-এ ছিল, সেইটা ওরা ফেলে এখানে চেক করে নেবে যে ওয়েদার দিস ফর্ম ইজ ট্রু অর নট। কোনো বিএলও জালিয়াতি করলো, কোনো পার্টি অফিস থেকে বসিয়ে অন্য কারোর নাম্বার দিয়ে দিল, সেখানে যখন ওই পার্টিকুলার নাম্বারটা এপিক নাম্বারটা ফেলে যখন সার্চ করতে যাবে দেখবে তো অন্য নাম বা কারুর নাম হলে সেই নামটা আছে কিনা, মানে সেই নামটা ডুপ্লিকেট হচ্ছে কিনা। প্রত্যেকটা পর্বে এই জায়গাটা ধরা পড়ে যাওয়ার জায়গা আছে। অভিষেকের ছটপটানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের গত পরশু দিন ইলেকশন কমিশন এসআইআর ডিক্লেয়ার করলো, 24 ঘন্টা না 16 ঘন্টা সময় নিয়েছেন সমস্তটা রিড করার জন্য। বুঝেছেন যে এখানে যে চুরি এবং জালিয়াতির কারবারটা তৃণমূল কংগ্রেস করে ভোটে জিতে যাচ্ছে, সেই জায়গাটা নির্বাচন কমিশন একদম প্র্যাকটিক্যালি নামিয়ে এসছেন 2-3%। মানে এখানে এই ফর্মের মাধ্যমে জালিয়াতি করার সম্ভাবনাটা প্রায় 2-3% নেমে করবে কিছু, কিন্তু সে খুব কঠিন কাজ। এইটার জন্যই বৈধ ভোটার চিন্তা কাজ করছে না। দেখবেন এখন তৃণমূল নেতারা আগে বলতো একজনের নাম বাদ দিতে দেবো না, এখন বলছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে কিন্তু দেখে নেবো 1 লাখ লোক নিয়ে যাবো, সব বলছেন হচ্ছে না। আচ্ছা বলুন তো, আমি আপনাকে বলি বৈধ শব্দটার মানেটা কি, অর্থটা কি তৃণমূলের ডিকশনারিতে? আপনারা জানেন যাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ নিয়ে গ্রুপ সি গ্রুপ ডি বা স্কুল শিক্ষকের চাকরি দিয়েছিল, তারা তো এই সরকারের কাছে বৈধ, তারা তো এই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে বৈধ। ফলত আলটিমেটলি এরা চৌর্যবৃত্তিকে বৈধ শব্দে ইমপ্লিমেন্ট করতে চান। আমি বলছি বাংলার প্রত্যেকটা মানুষের রুখে দাঁড়ানো দরকার, বিরোধিতা করা দরকার এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে। মাস্টারস্ট্রোক কিন্তু ইলেকশন কমিশন দিয়েছে। আমি এই ফর্মটা যত পড়ছি, যত বিশ্লেষণ করছি, তত মনে হচ্ছে আপনাদের প্রত্যেক দিন বাংলা বার্তায় আমরা টুকরো বিভিন্ন বিএলওর সঙ্গে কথা বলছি, ইলেকশন ইয়ারোদের সঙ্গে কথা বলছি, তাদের পরিচয় অবশ্য ডিসকাস করবো না, এমনকি যারা বিএলও সুপারভাইজার তাদের সঙ্গে কথা বলছি, কীভাবে একজন বিএলও প্রসিড করবে, কী বিএলও আপনার বাড়িতে গিয়ে বলবে, আপনার কী ভূমিকা হতে পারে, এগুলো টুকরো আপনাদের প্রশ্ন যেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজে পাচ্ছি সেগুলো নিয়ে আমরা যাব এবং তার ফিডব্যাকটা ছোট করে আপনাদের কাছে পৌঁছে দেবো। এটা খুব হেল্পফুল হবে আপনাদের ক্ষেত্রে। আপনার প্রশ্নগুলো হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাবেন, ফোন সব ধরতে পারি না। প্রত্যেক দিন আমরা নির্বাচন সংক্রান্ত ব্যাপারে এই বিএলওদের ভূমিকা, ইয়ারোদের ভূমিকা, এই আরোর ভূমিকা, একজন ভোটার কীভাবে নিজেকে প্রোটেক্টেড রাখতে পারবেন, প্রত্যেকটা প্রশ্ন আমরা নিয়ম করে অ্যাড্রেস করবো। ভয় পাবেন না, কোনো বিএলও ভয় পাবেন না, কোনো ইয়ারও বিএলও সুপারভাইজাররা ভয় পাবেন না যদি সৎ পথে থাকে। আর অসৎ পথে থাকলে 3টে এস। কোনো বিএলও যদি কোনো অসততা, কোনো পার্টি অফিসকে দিয়ে ম্যানিপুলেশন করে কিছু করেন, 3টে এস অপেক্ষা রয়েছে। প্রথম হচ্ছে শোকজ, দ্বিতীয় হচ্ছে সাসপেনশন, তৃতীয় হচ্ছে শ্রীঘর। কীভাবে? আমি বলছি প্যানিকড হবেন না, আবার বলছি এটা এই কথাগুলো বলার পেছনে কোনো প্যানিক করা দরকার নেই। বিভিন্ন ইলেকশন ইনচার্জদের সম্বন্ধে আমরা রিপোর্ট পাচ্ছি, আমরা জাতীয় নির্বাচন কমিশন, আপনারা আমাদের কাছে কোনো ইলেকশন ইনচার্জ, কোনো ইয়ারও সম্বন্ধে যখন মেসেজ পাঠাচ্ছেন, কোনো বিএলও সম্বন্ধে পাঠাচ্ছেন, আমি একদম তথ্য ধরে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পাঠিয়ে দিচ্ছি। নিশ্চিন্ত থাকবেন, ওয়ান্স ইফ ইট ইজ প্রুভড, আবার বলছি 3টে এস। আর যদি নির্ভয় কাজ করেন, অনেস্টলি কাজ করেন, এটা রাষ্ট্রীয় সুরক্ষার জন্য এই কাজটাকে মনে করেন, আপনার দায়িত্ব পালন করেন, তৃণমূলের রক্তচক্ষু উপেক্ষা করে, সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে, চৌর্যবৃত্তির এই যে হুমকি ধমকি উপেক্ষা করে আপনি জানবেন ইউ আর ওয়ার্কিং ফর দ্য নেশন ফার্স্ট। আমি সরাসরি আজকে বিএলও সুপারভাইজার এই সংক্রান্ত ছোট্ট একটা ব্রিফিং আমাদের দিয়েছেন, আপনাদের কাজে লাগবে। নজর রাখবেন প্রতিদিন সকাল 8টায়
এই ধরনের টুকরো টুকরো ব্রিফিং পাবেন। আর সঙ্গে থাকবেন সকাল 8টায় প্রতিদিন বাংলা বার্তায়। বলছি, আপনি তো বিএলও সুপারভাইজার মধ্যবঙ্গে, তো প্র্যাকটিক্যালি আমার কতগুলো তথ্য আমাদের দর্শকদের জন্য জানা দরকার আছে। একজন বিএলও কতবার একজন ভোটারের ওই এনুমারেশন ফর্ম নিয়ে বাড়িতে যাবে? 3 বার যাবে। 3 বার। প্রথমবার গেল পেল না, তখন কি করবে? তখন তার ফোন নম্বর কালেকশন করার চেষ্টা করবে, যোগাযোগ করার চেষ্টা করবে। যদি না পায় তার বাড়িতে একটা নোটিশ দিয়ে আসবে যে আগামী হয়তো 1 সপ্তাহ পরে অমুক টাইমে আপনার বাড়িতে আসবো। নোটিশটা কি পেস্ট করে দিয়ে আসবে? পেস্ট করে দিয়ে আসবে তার। আচ্ছা, মানে বাড়িতে নোটিশটা পেস্ট করে দিয়ে আসবে, আপনাকে এসেছিলাম, আপনাকে পাইনি, আমি অমুক দিনে অমুক টাইমে আসবো। সেদিনও পেলেন না। সেকেন্ড বার না পেলে থার্ড বারও আবার মানে 3 নম্বর দিনে যাবে। সেকেন্ড বার গেল পেলো না, আবার 3 নম্বর দিনে যাবে। ওখানে নোটিশ আবার চেঞ্জ হবে যে আমি সেকেন্ড বার এসেছিলাম, পাইনি, থার্ড বার আমি অমুক বারে অমুক টাইমে আপনার এখানে আসবো। খুব ভালো, আপনার কাছ থেকে এই সাহায্যটা পেলাম তথ্যটা জানার জন্য। দ্বিতীয় প্রশ্ন, ধরুন অন্য কোনো বুথে আমি থাকতাম, এখন আমি আরেকটা পাড়ায় এসেছি, সেই পাড়াতে আমি ভাড়া আছি, ঠিক আছে, কিন্তু আমার ভোটার লিস্টের নাম সেই পাড়ায় আছে, আমার কি করণীয়? আমি একজন ভোটার। হ্যাঁ, এক্ষেত্রে যেটা দাঁড়াতে পারে যে তাকে কষ্ট করে গিয়ে সেই বুথের বিএলওর সঙ্গে যোগাযোগ করে কনসার্টে জানাতে হবে যে আমি টেম্পোরারি হয়তো এখানে এসেছি, কিন্তু আমার পার্মানেন্ট অ্যাড্রেস ওইটা, আপনার ভোটার লিস্টে নাম থাকুক। তখন বিএলও ডিসিশন নেবে রাখবে কি রাখবে না। মানে তখন সে পাড়ায় না করে পাড়া থেকে ট্রান্সফার করতে, মানে ধরুন ওই পাড়ায় না থেকে আমি এ পাড়ায় এলাম, তো এই পাড়ায় ট্রান্সফারের জন্য আবেদনটা কি বিএলওর কাছেই করতে হবে? হ্যাঁ, বিএলওর কাছেই করতে হবে। অ্যাকচুয়ালি নিয়ম কি আছে, 6 মাস পার্মানেন্টলি অ্যাড্রেস 6 মাস থাকে, তার সেই অ্যাড্রেসেই নাম তোলার নিয়ম। সেটা কি সংশ্লিষ্ট বিএলওর কাছেই দিতে হবে? বিএলওর কাছে দিতে হবে, বা ওই অফিসে ইনচার্জ অফিসে দিতে পারবে, অনলাইনে। সেটা কি এসআইআর চলাকালীনই করতে হবে? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে একজন বিএলও একজনের বাড়িতে গেল, তিনি ভোটার, তিনি তো তার 2002-এর লিঙ্ক তার বা তার পরিবারে তার বাবা মার, তিনি ইউজার ফ্রেন্ডলি নন অ্যাপে বা মোবাইলে খোঁজার জন্য, তাকে বিএলওরা কিভাবে হেল্প করবে? বিএলওরা তো তারা মোবাইল নিয়েই যাচ্ছেন, বিএলও অ্যাপসও আছে। তারা যদি মোবাইল ফ্রেন্ডলি বা না হন, তাহলে তিনি বিএলওরা হেল্প করবেন যে কোথায় তার মা বাবার নাম ছিল বা বর্তমানে কি আছে, সেটা বিএলওরা হেল্প করবেন। বিএলওরা হেল্প করে দেবেন, যে ব্যক্তির বাড়িতে যাবেন সেই ব্যক্তিকে সরাসরি হেল্প করে দেবেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, 2 নম্বর 3 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, মানে আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে। কোনো বিএলও কোনো পার্টি অফিস করলো কি যে আমাকে ফর্মগুলো দিয়ে যান, আমরা ফিল আপ করে রেডি করে রাখবো, আপনি জমা করে দেবেন। প্রতিদিন 50টা করে ফর্ম আমি পার্টি অফিসে নিয়ে নিলাম, কাউকে বলার দরকার নেই, দরজা বন্ধ করে সেগুলো যা ফিল আপ করে সংখ্যাবুঝ করে দিয়ে দিলাম। এটা যদি বিএলওরা করেন কি হতে পারে? না, এটা করা বেআইনি। বিএলওকে নিরপেক্ষ বডি হিসাবে প্রতিটা বাড়িতেই যেতে হবে। একটা ফর্মও যদি এই জালিয়াতি কোনো বিএলও করে, তাহলে তার কপালে কি হতে পারে? তাহলে তাকে প্রথমে শোকজ করা হবে, সাসপেন্ডও হতে পারে ধরা পড়লে। আর 3 নম্বরটা আপনি বললেন না, 3টে এস এর কথা শুনছি নির্বাচনী দপ্তর থেকে, সেটা হচ্ছে প্রথমে শোকজ, তারপরে সাসপেনশন, তারপরে শ্রীঘর, তাই তো? হ্যাঁ, একেবারে। আপনি নির্বাচনের সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবে আপনি বলতে দ্বিধা করছেন, কিন্তু 3টে এস বিএলওদের কপালে ঝুলছে যদি কোনো জালিয়াতি তিনি করেন, তাই তো? 100 বার। ঠিক। অনেক ধন্যবাদ দাদা, আপনার কাছে আবার ফিরে আসবো। অনেক ধন্যবাদ।